প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আচ্ছা বলো তো, একটা গাছ থেকে কেন ফল হয়, বা একটা ফল থেকে কেন বীজ হয়, বা একটা আম গাছ থেকে আরেকটা আম গাছ, অথবা আমি যদি একটা গোলাপ গাছ থেকে ডাল কেটে আরেকখানে লাগাই সেখানে গোলাপ গাছ হয়, সেটা কেন হয়? সবই হচ্ছে প্রজনন। আজকে আমাদের যে অধ্যায় সেটাই হচ্ছে উদ্ভিদ প্রজনন। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে নাদিয়া শারমিন, সিনিয়র লেকচারার, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। যেহেতু শিক্ষার্থীরা আমরা আগেই বলেছি যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 10 উদ্ভিদের প্রজনন, তাই আমরা দ্বাদশ শ্রেণীর যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের আছে উদ্ভিদ প্রজনন। এই উদ্ভিদ প্রজননের আমরা আজকে 2টি সৃজনশীল প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের প্রশ্নে। প্রথম প্রশ্ন ছিল আমাদের যে নিচের চিত্রটি লক্ষ্য করো ও নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। ক ছিল নিষেক কাকে বলে। খ হচ্ছে নিষেক ও দ্বিনিষেকের মধ্যে পার্থক্য লিখো। গ ছিল যে উদ্দীপকের চিহ্নিত এক্স সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করো। এখানে এক্স তোমরা দেখতে পাচ্ছ, এক্স হচ্ছে পুং গ্যামিটোফাইট। আর ঘ ছিল এক্স ব্যতীত উচ্চ শ্রেণীর জীবে যৌনক্রম অসম্ভব, অর্থাৎ পুং গ্যামেট ছাড়া উদ্ভিদের জীবনে যে যৌন জনন অসম্ভব, তাই এখানে আমরা যৌন জননের ধাপগুলি আলোচনা করব। তাহলে চলো আজকের প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল ক নিষেক কাকে বলে। দেখো, নিষেক মানেই হচ্ছে মিলন। আকার আকৃতিতে বড় এবং নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে আকার আকৃতিতে ছোট ও সচল পুংগ্যামেটের যে মিলন, এটাকে আমরা বলছি নিষেক। সেকেন্ড নাম্বার কোশ্চেন ছিল খতে যে নিষেক আর দ্বিনিষেকের মধ্যে পার্থক্য লিখো। তো যেহেতু এটা 2 মার্কের জন্য কোশ্চেন, আমরা 4টা পার্থক্য এখানে দিব। প্রথমেই নিষেক ও দ্বিনিষেকের পার্থক্যটা তোমরা সবাই কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছ। প্রথম আমাদের বিষয়বস্তু হচ্ছে মিলন। নিষেক প্রক্রিয়ায় পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, আর দ্বিনিষেকে পুং গ্যামেটের সাথে যে গৌণ নিউক্লিয়াস আছে তার মিলন ঘটে। এখন আমাদের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে নিষেক কোথায় ঘটে। নিষেক কিন্তু একেবারে নিম্নতর উদ্ভিদ থেকে উচ্চতর জীবে, উচ্চতর উদ্ভিদেও ঘটে। আর দ্বিনিষেক শুধুমাত্র আবৃত বীজি উদ্ভিদে ঘটে। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে আমাদের যে পুংগ্যামেট। নিষেকে কয়টা পুংগ্যামেটের দরকার? শুধুমাত্র একটি, আর দ্বিনিষেকে 2টি। তারপর ফলাফল 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়া কিন্তু ভ্রূণ তৈরি হয়, আর দ্বিনিষেক প্রক্রিয়া কিন্তু ভ্রূণ ও শস্য দুটোটাই তৈরি হয়। তাহলে আমাদের নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে যে পার্থক্য, সেটা আমরা সবাই অনুধাবন করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং সৃজনশীলের গয়ের এখন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের গয়ে ছিল যে উদ্দীপকের এক্স চিহ্নিত অংশটির বিকাশ প্রক্রিয়া আলোচনা করো। আমাদের এক্স চিহ্নিত অংশটি হচ্ছে জনন নিউক্লিয়াস বা আমাদের শুক্রাণু। তাহলে চলো আমরা এর বিকাশ প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করি, এবং সাথে সাথে তোমরা দেখবে বোর্ডও লেখা দেখতে পাচ্ছ। উদ্দীপকের এক্স অংশ হলো পুংগ্যামেট। নিচে আমরা এর বিকাশ প্রক্রিয়াটি আলোচনা করছি। পরাগরেণু উদ্ভিদের পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণুর যে মাতৃকোষ থাকে সেটা হচ্ছে ডিপ্লয়েড, এবং এর ভিতরে মিউসিস প্রক্রিয়া 4টি করে পুংগ্যামেট তৈরি হয়। এরা পরাগরেণুগুলি যে আছে সেগুলো পুংগ্যামেটে সৃষ্টি করে। পরাগরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে 2টি নিউক্লিয়াস তৈরি করে। বড় আকৃতির নিউক্লিয়াসটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস, যেটা নিচের দিকে থাকে, আর ছোট আকৃতির যেটা নিউক্লিয়াস তাকে আমরা বলি জনন নিউক্লিয়াস। পরবর্তীতে এই অবস্থায় পরাগরেণুগুলি বিভিন্ন বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়ে তাদের সব প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। এই যে ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, এটাকে আমরা বলি পরাগায়ন। পরাগায়ন বিভিন্ন বাহকের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এরপরে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পরাগরেণুর কিন্তু কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির মাঝখানে প্রথমে হচ্ছে যে পরাগরেণুর এক্সাইন পানি গ্রহণ করে বা হাইড্রেশন হয়ে এর এক্সাইন ফুলে যায়, তারপর ফেটে যায়। এর ভিতরে যে ইনটাইন থাকে, সেই ইনটাইনটি ধীরে ধীরে একটা লম্বা নালিকা সৃষ্টি করে, যেটা নাম হচ্ছে পরাগনালিকা। এই যে আমাদের পরাগনালিকা, এই পরাগনালিকাটি ধীরে ধীরে ফুলের গর্ভদণ্ড দিয়ে আস্তে আস্তে ডিম্বকের কাছে পৌঁছায়। এই সময় তার যে জনন নিউক্লিয়াসটি আছে সেটা আগে থাকে, আর নিচের দিকে থাকে নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি এই যাওয়ার সময়, গর্ভদণ্ডের ভিতর দিয়ে যাওয়ার সময় জনন নিউক্লিয়াসটির মধ্যে মাইটোসিস বিভাজন ঘটে, ফলে 2টি জনন কোষ তৈরি হয়, যাকে আমরা বলি শুক্রাণু। এই যে পরাগনালিকা, পরাগরেণু
এবং জননিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, এই সম্পূর্ণ অংশটি হচ্ছে আমাদের পুংগ্যামিটোফাইট। অর্থাৎ আমাদের গ নং প্রশ্নের যে বিকাশ প্রক্রিয়া, সেই বিকাশ প্রক্রিয়াটি আমরা এখানে দেখলাম। শিক্ষার্থীরা, আমরা এখন 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের ঘয়ে ছিল যে এক্স ব্যতীত উচ্চ শ্রেণীর জীবে যৌনক্রম অসম্ভব। এখানে আমরা আবৃতবীজী উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া, সেই নিষেক প্রক্রিয়ার ধাপগুলি হবে এর উত্তর। তাহলে চলো আমরা নিষেক প্রক্রিয়ার যে চিত্র, সেটা আমরা একটু ভালো করে দেখে নেই। আমরা সকলেই নিষেক প্রক্রিয়ার চিত্র ভালোভাবে দেখেছি। এখন আমরা এর ধাপগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই দেখো যে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। পরাগরেণু উপযুক্ত গর্ভমুণ্ডে পতিত হলে সেখানে সে তলরস গ্রহণ করে এবং তলরস গ্রহণ করে সে আকার আয়তনে বড় হয়। এই ঘটনাটাকে আমরা বলি হাইড্রেশন। অঙ্কুরিত হওয়ার পর পরাগরেণু পাতলা প্রাচীর এক্সান ফেটে যায় আর ইনটাইন নালিকা পথে বের হয়ে আসে। এটাকে আমরা বলি পরাগ নালিকা। এরপর 2 নাম্বার হচ্ছে পরাগনেলুর। পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। পরাগ নালিকাটি বড় হয়ে গর্ভমুণ্ড হয়ে গর্ভদণ্ডের ভেতর দিয়ে অগ্রসর হয়। এই অগ্রসর হওয়ার সময় জননিউক্লিয়াসটি উপরে থাকে আর নালিকা নিউক্লিয়াসটি নিচে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পরাগ নালিকা ডিম্বকরন্ধ্র দিয়ে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নিষেকের 3 নম্বর ধাপ নিয়ে একটু কথা বলি। 3 নম্বর ধাপে পরাগ নালিকার ডিম্বকের ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। 2টি পুংগ্যামেট ওটি নালিকা নিউক্লিয়াস সহ ধীরে ধীরে পরাগ নালিকাটি ডিম্বকের কাছে পৌঁছায়। বেশিরভাগ ক্ষেত্রে ডিম্বকের মধ্যে ডিম্বকরন্ধ্রের মুখ দিয়ে পরাগ নালিকাটি ডিম্বকের ভিতরে প্রবেশ করে। এ সময় পরাগ নালিকার চাপে আমাদের যে ডিম্বাণুর ভিতর যে সহকারী কোষ, সেটি মরে যায় এবং পরাগ নালিকাটি 2টি পুংগ্যামেট ডিম্বাণুর ভিতরে নিক্ষিপ্ত করে। আমাদের 4 নম্বর ধাপ হলো ভ্রূণথলিতে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন। ভ্রূণথলিতে অবস্থিত 2টি পুংগ্যামেটের মধ্যে একটি পুংগ্যামেট সরাসরি ডিম্বাণু আছে তাকে নিষিক্ত করে। এই ঘটনাটাকে আমরা বলি নিষেক এবং এর ফল বা সিনগ্যামি, এবং এর ফলে কোষটি জাইগোটে পরিণত হয়। অপর পুংগ্যামেটটি চলে যায় গৌণ নিউক্লিয়াসের কাছে এবং সেখানেও আবার তার সাথে মিলিত হয়। এই ঘটনাটাকে আমরা বলি দ্বিনিষেক, এবং দ্বিনিষেকের ফলে কোষটিতে ক্রোমোজোমের সংখ্যা হয় 3n বা ট্রিপ্লয়েড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন তা নিয়ে একটু আলোচনা করি। আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে হাইব্রিডাইজেশন কাকে বলে। খ নাম্বার, একটি আদর্শ ডিম্বকের চিহ্নিত চিত্র অঙ্কন করো। শুধু এখানে আমাদের চিত্রই অঙ্কন করতে হবে। গ নাম্বার, সেটা হচ্ছে উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের বিকাশ প্রক্রিয়া আলোচনা করো। এখানে ওয়াই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট, আমরা এর বিকাশ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ঘ হচ্ছে জীব জগতের জন্য এক্স ও ওয়াই এর মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুংগ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইটের মিলন হচ্ছে নিষেক, এবং নিষেকের তাৎপর্য বা গুরুত্ব আমরা এই প্রশ্নে আলোচনা করব। তাহলে চলো আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নাম্বার ছিল হাইব্রিডাইজেশন। চলো আমরা হাইব্রিডাইজেশনের সংজ্ঞায় চলে যাই। হাইব্রিডাইজেশন কি? ভিন্ন ভিন্ন জেনেটিক বিশিষ্ট 2টি উদ্ভিদের মধ্যে ক্রস বা নিষেকের মাধ্যমে জিনগত বৈচিত্র্য সৃষ্টির জন্য বা লক্ষ্যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা প্রক্রিয়াকে আমরা বলতে পারি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের যে একটি ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, সেটা আমরা একটু দেখি। আমরা এখানে বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে উপরে দেখো একটা ডিম্বকের ছবি আছে, উপরে আছে ডিম্বক মূল আর নিচের দিকে আছে ডিম্বকরন্ধ্র। আর এর মধ্যে আমাদের হচ্ছে ভ্রূণথলির মধ্যে আছে প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এটা ডিপ্লয়েড। এরপর আছে আমাদের ডিম্বাণু, আর ডিম্বাণু অবশ্যই হ্যাপ্লয়েড। আর ডিম্বাণু 2 পাশে যে 2টি কোষ থাকবে একে আমরা বলবো সহকারী কোষ। আর এই প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু ও সহকারী কোষ, এই সম্পূর্ণটা অংশ হচ্ছে ভ্রূণথলি। আর ভ্রূণথলি যার মধ্যে থাকে সেটাকে আমরা বলি নিউসেলাস। এটা হচ্ছে ডিম্বকের বহিত্বক, ডিম্বকের অন্ততক, আর ডিম্বকের সাথে সংযুক্ত অংশকে আমরা বলি ডিম্বক নাভি, আর নিচে রয়েছে ডিম্বক নাড়ি। এটা হলো একটা অধমুখী ডিম্বক, কারণ ডিম্বাণুটা বা ডিম্বকরন্ধ্রটা নিচমুখী হয়ে অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর সৃজনশীল যে প্রশ্ন, সে প্রশ্নের গ নং প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটা আলোচনা করি। এখানে একটা অংশ ছিল এক্স, এই এক্স অংশটি হলো স্ত্রী গ্যামেটোফাইট। চলো এরা বিকাশ প্রক্রিয়া নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং পাশেও কিন্তু এই লেখাটা যাচ্ছে। দেখো, একটা ফুলের যে ডিম্বক থাকে, সেই ডিম্বকের ভিতরে একটি স্ত্রী রেণু মাতৃকোষ থাকে, এটা ডিপ্লয়েড কোষ। এই মাতৃকোষটি মিওসিস পদ্ধতিতে 4টি স্ত্রী রেণু
কোষ তৈরি করে। এর মধ্যে 3টি নষ্ট হয়ে যায়, একটি সক্রিয় থাকে। স্ত্রী রেণু কিন্তু আমাদের হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এরপরে এই স্ত্রী রেণু যে নিউক্লিয়াস সেটি বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করে এবং এরা 2 মেরুতে অবস্থান করে। এই যে 2টি নিউক্লিয়াস এরা পরপর বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস তৈরি করে। এই 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নিউক্লিয়াস যায় 2 মেরুর দিকে, 3টি করে 6টি নিউক্লিয়াস যায় 2 মেরুর দিকে, আর মাঝখানে 2টি নিউক্লিয়াস অবস্থান করে। এখন এই যে মাঝখানে 2টি নিউক্লিয়াস, এই 2টি নিউক্লিয়াসকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এটি ডিপ্লয়েড কোষ। আর উভয় প্রান্তে অবস্থিত নিউক্লিয়াসের চারপাশে একটু করে সাইটোপ্লাজম হয়ে এরা কোষে পরিণত হয়। ডিম্বক রন্ধ্রের দিকে 3টি কোষকে আমরা বলি গর্ভযন্ত্র। এর মাঝখানে থাকে ডিম্বাণু যেটি হ্যাপ্লয়েড কোষ, আর 2 পাশে থাকে সহকারী কোষ। অপরদিকে ডিম্বক মূলের দিকে 3টি কোষ থাকে যাকে আমরা বলি প্রতিপাদ কোষ। এবং ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং প্রতিপাদ কোষ, এর সম্পূর্ণ অংশটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ঘ নং প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখনটা আলোচনা করি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল যে এক্স ও ওয়াই এর মিলন প্রক্রিয়া জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এটি এক্স ও ওয়াই এর মিলন সেটা হচ্ছে নিষেক। এখন চলো আমরা নিষেকের যে গুরুত্ব সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করি। 1 নম্বর প্রজাতির বংশ রক্ষা। প্রতিটি প্রজাতি নিষেকের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয়, তার বংশ রক্ষা হয়। 2 নম্বর যৌনক্রম। আমরা সবাই জানি যৌনক্রম মানে হচ্ছে কোনো জীবের হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। তো নিষেকের মাধ্যমে ডিপ্লয়েড দশা আসে, পরবর্তীতে আবার মিওসিসের মাধ্যমে নতুন নতুন জননকোষ তৈরি হয়। তাহলে হ্যাপ্লয়েড দশার ডিপ্লয়েড দশার এই যে আবর্তন বা যৌনক্রম, এটা কিন্তু নিষেকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। 3 নম্বর প্রজাতির স্বকীয়তা ও ক্রোমোজোমের সংখ্যা স্থির থাকা। নিষেকের মাধ্যমে কিন্তু প্রজাতির স্বকীয়তা রক্ষা পায়। প্রত্যেকটা জীব নিজের মতোই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে। 4 নিষেকের মাধ্যমে গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। অর্থাৎ এটা উদ্ভিদের যে ধারাবাহিক পরিবর্তন এটা নিষেকের মাধ্যমেই সম্ভব হয়। 5 নিষেকের সময় পরাগায়নের মাধ্যমে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। পরপরাগায়ন আমরা দেখি যে নতুন নতুন বৈশিষ্ট্য আসে এটা উদ্ভিদে, এবং সেই বৈশিষ্ট্যের কারণে পৃথিবীতে অনেক ধরনের আমরা বৈচিত্র্য সম্পন্ন একই প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পেয়ে থাকি। 6 পরপরাগায়নের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয় যা সবল হয় এবং নতুন পরিবেশে সে খাপ খাওয়াতে বা অভিযোজন করতে সক্ষম। 7 নতুন বৈশিষ্ট্য নতুন পরিবর্তন আনে। এই নতুন বংশধরে পরিবর্তন আনে ফলে নতুন নতুন তার মধ্যে বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে। 8 প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জৈব বিবর্তন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। অর্থাৎ একটা জীবের মধ্যে যখন অসংখ্য বৈশিষ্ট্য আসে তখন সে তার মেইন যে প্রজাতি সে থেকে ধীরে ধীরে সে একটা অন্য প্রজাতির দিকে রূপরেখা লাভ করে। 9 নিষেকের ফলে কিন্তু ফল হয়। নিষেকের ফলে কিন্তু উদ্ভিদ আকার আকৃতিতে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে নিষেকের ফলে যে খাদ্যের যোগান, এই খাদ্যের যোগান কিন্তু আমরা নিষেকের মাধ্যমে পেয়ে থাকি। এভাবে কিন্তু নিষেক আমাদের জীবজগতের জন্য বিশাল ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, আমরা আজকে 10ম অধ্যায়ের উপর যে সমস্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, চলো তো দেখি এই সমস্ত প্রশ্নগুলোর উপরে কি ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে। 1 নাম্বার, উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি? তোমরা কিন্তু প্রশ্নও দেখতে পাচ্ছ, উত্তরও দেখতে পাবে। ঠিকই বলেছ, এটা হচ্ছে ফুল। 2 নাম্বার, ফুলের বা পুষ্পের অপরিহার্য অংশ কয়টি? অবশ্যই 2টি। 3 নাম্বার, পুষ্পের পুং জনন অঙ্গকে কি বলা হয়? এটা হবে কি? পুংকেশর। 4 পরাগধানীর ভিতরের স্তরের নাম কি? ঠিক বলেছ, এটা হচ্ছে ট্যাপেটাম। 5 ডিম্বাণুর সেকেন্ডারি নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা হবে 2n বা ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড কোষ। 6 শতকরা 75 ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়? অবশ্যই এটা হবে মনোস্পোরিক। 7 আবৃতবীজী উদ্ভিদের যৌনজনন কোন প্রকৃতির? এটা হবে উগেমাস। 8 দ্বিনিষেকের ফলে সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? এটা হবে শস্যে।
এবার 9 নম্বর প্রশ্ন, ডিম্বকের নাড়িটি পরিবর্তিত হয়ে বীজের তৃতীয় স্তর গঠন করে, একে কি বলা হয়? একে বলা হয় অ্যারিল। আমরা যে লিচু খাই সেটাও কিন্তু একটা অ্যারিলের অংশ। 10, পরাগরেণুর এক্সাই নিষেকের পর পরিবর্তন হয়ে কিসে পরিণত হয়? এটা হবে টেস্টা। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? এটা হবে ভ্রূণ। 12, ঊর্ধ্বমুখী ডিম্বক কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা হবে গোলমরিচ। নিম্নমুখী ডিম্বক কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা হবে শিম। 14, পার্শ্বমুখী ডিম্বক কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা উত্তর হবে পপি উদ্ভিদ। 15, উদ্ভিদের কোন প্রজননে রিকম্বিনেশন দেখা যায়? এটা হবে যৌন প্রজনন। 16, ভ্রূণাক্ষের কয়টি অংশ? অবশ্যই 2টি। 17, ডিম্বকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ কোনটি? এটা হবে ভ্রূণথলি। 18, পরাগরেণুর এক্সানে প্রধানত রাসায়নিক উপাদান কোনটি? এটা হবে স্পোরোপোলেরিন। এবার 19, ডিম্বাণুর দুই পাশের কোষকে কি বলা হয়? ঠিকই বলেছ, উত্তর হবে সহকারী কোষ। 20, নিষেক প্রক্রিয়ার সময় গর্ভাশয় ও ডিম্বকে কোন আয়ন নিঃসৃত হয়? এটা হবে ক্যালসিয়াম আয়ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 10ম অধ্যায়ের উপরে 2টি সৃজনশীল প্রশ্ন কী রকম হতে পারে এবং তার উত্তর কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং এ থেকে তোমরা নিশ্চয়ই অনেক কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর তোমরা বাসাও নিজেদের মধ্যে এই অধ্যায়গুলি নিয়ে নিজেরা একটু অনুশীলন করবে, যাতে বিভিন্ন ধরনের জ্ঞান অনুধাবন বা উদ্দীপকের প্রশ্ন তোমরা সহজেই উত্তর করতে পারো। আশা করি সবাই ভালো থাকবে এবং নিয়মিতই আমাদের সাথে ক্লাসগুলোর মধ্যে অনুশীলন করবে এবং তোমাদের যে প্রশ্নের উত্তরগুলি বা কঠিন লাগে বা কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে নিজেদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। অতি দ্রুতই আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসব এবং এই মহামারীর যে ভয়াবহ রূপ সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো, এটা আশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।